প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলা কেন্দ্র ও দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টার আলিয়া আন্তঃপ্রসঙ্গত শীর্ষক বহুমাত্রিক যৌথ প্রদর্শনী চলবে 2 জুন পর্যন্ত। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মাহফুজা বিউটির একক চিত্রকলার প্রদর্শনী উইমেন্স জার্নি থ্রু লাইফ। প্রদর্শনী চলবে 24 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এখন আব্বার বিচার শুরু। তাহলে হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠাও আব্বা। তারে কি ফালাই দিবেন ভাই? অবশ্যই ফালাই দিব। তুমি আমাকে একটা বার সুযোগ দাও। তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া। আমি আপনার ছেলের বউ। আমি বিয়ে করি না, আমি তার বিয়ে করি না, আমি কোনো বিয়েই করি নাই। রাইট। কথা ওইটাই থাকলো। পাতরে খায় পাতরে ফুটা তো বুনাই রিঅ্যাকশন আজও ব্যাক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। আপনি কি ওই চিপা কাঞ্চিতে দাঁড়ায় আমাকে ক্লাইম্যাক্স শুনছেন? আসতে রে ভাই, আমি তো শুনতে পারি। আবার তো বিষয় হচ্ছে আমি কেন চিপাকাঞ্চিতে দাঁড়াবো? এটা একটা ভিলেজ সাইড এলাকা, এখানে টুক করে মারবেন, টং করে আওয়াজ হবে। ওরে বাবা রে, আমার সব ব্যথা করে ফেলেছে। কি মারা মেরেছে রে! কিন্তু আসল পাগল তো মাইর খাইলো না। এ বেন, আপনি কি আমারে কিছু কইতেছেন নাকি? জি, বুঝতে পারার জন্য ধন্যবাদ। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি গীতিকার মিলন হাসান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। জি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আজকে একটা সুন্দর আড্ডা হবে সেই প্রত্যাশাই করছি। শুরুতেই জানি যে বর্তমান সময়ের ব্যস্ততা কেমন, বা কি গান লেখা হচ্ছে, কি গানে কাজ করা হচ্ছে? আমি তো লেখালেখি প্লাস ব্যবসার সাথে জড়িত, তো সময়ের মাঝে মাঝে আমি এই চর্চাটা করি এবং সেটা খুব দারুণভাবে উপলব্ধি করি আর কি। তো এরই মাঝে মাঝে মনে করেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম পরে একটা গান লিখি। তো লিখতে যেমন ভালো লাগে এবং এটা যারা সুর করেন বা যারা গান, সব কিছু মিলেই একটা নান্দনিক একটা উপলব্ধি নিজের মধ্যে তৈরি হয়। আর এইভাবেই ব্যস্ততা, মানে সৃষ্টিশীল কাজগুলোই কিন্তু আসলে তাই যে সেটার সাথে আত্মার ক্ষুধা জড়িত থাকে। এই যে লেখালেখি, যেটা আপনি তো গল্পও লিখেছেন, আবার গল্পের বই আছে আপনার। একটু যদি পেছনের দিকে যায় তাহলে লেখালেখিটা আসলে, বা লেখালেখির চর্চাটা কিভাবে শুরু হয়েছিল বা কবে থেকে? আসলে লেখালেখিটা অনেকটা পারিবারিক এবং স্থানের কারণে। আমার জন্ম হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর কয়েগ্রামে। বাহ। তো কুষ্টিয়া তো সাহিত্য বলেন আর সংস্কৃতির রাজধানী হচ্ছে কুষ্টিয়া। তো কুষ্টিয়াকে যদি আমরা আবার রাজধানী বলতে যাই, সেটা কিন্তু কুষ্টিয়া থেকে কুমারখালী উপজেলা, কারণ এখানে হচ্ছে লালনের বসবাস ছিল। এখানে কাঙ্গাল হরিনাথ সাংবাদিকতার প্রতীকেত, এখানে মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধুর রচয়িতা, এবং আপনার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ। শিলাইদহ এবং কয়া কিন্তু একই সাথে। তো সেই জায়গাটাই কয়াগ্রামে আমার জন্ম। তো এখানে আপনার হচ্ছে কথাসাহিত্যিক আকবর হোসেনের জন্ম। তারপরে তরুণ প্রজন্মের যে লেখক প্রফেসর ডক্টর রকিবুল হাসান। তো এই ছোটবেলা থেকে এই ওনাদের লেখা পড়তে পড়তে, ওনাদের গল্প শুনতে শুনতে নিজের মধ্যেও এক ধরনের মানে সাহিত্য সাধনার একটা গাছ তৈরি হয়ে যায়। সেখান থেকে আসলে আমার সাহিত্য শুরু, যে আমি সেখান থেকেই লেখালেখিটা করি। হচ্ছে
প্রথম লেখালেখি করে হচ্ছে 2003 সালে আচ্ছা গল্প লিখি। এরপরে এই লেখালেখি করতে চাই, কিন্তু যখন পড়াশোনা করতাম তখন আমি ক্লাস 9 আর কি। আচ্ছা তো লেখালেখি এই ব্যাপারটা কিন্তু পরিবার খুব ভালোভাবে নেয় না, হ্যাঁ হ্যাঁ যে এই বয়সে লেখালেখি করে কি হবে হ্যাঁ, এরকম কি একটা চিন্তা হবে, কাজ এরকম করে। একটা ব্যাপার। তো আমি তার বুঝাতে পারতাম না যে রবীন্দ্রনাথ তো এইভাবে লিখে লিখে হয়েছে, এমন তো না যে রবীন্দ্রনাথ 40 বছর বয়সে যে লিখছে, বিষয়টা এরকম। তো আসলে আমাদের কথা আর ওই শিশুদের কথা অভিভাবকরা তো ছোটবেলায় আপনি সাধারণত যখন লিখতেন তখন মূলত কি লেখা হতো, কবিতা না এটা কবিতা গল্প? লেখা, কবিতা লেখা তো। আর গল্প লিখি হচ্ছে আমি 2007 সাল থেকে আমি গল্প লিখি, ছোট ছোট গল্প। সেই গল্প নিয়ে একটা গল্পের বই প্রকাশিত হয়েছে, চন্দ্রঢেউ। জি সেটা সময়ের যে চিহ্ন এবং তরুণ প্রজন্মদের যে একটা চিন্তা, এগুলো নিয়ে আসলে গল্পগুলো লেখা। তো মূলত গল্প লেখা শুরু করে আমি 2007 সাল থেকে। কবিতা থেকে কেন মনে হলো যে গল্প লেখা যায়, বা কিভাবে আসলে এটা চিন্তা কবিতা করলেন? থেকে, কবিতা হচ্ছে যে একটা লাইনের মধ্যে অনেক অর্থ থাকে, সেটা হচ্ছে সবাইকে কিন্তু এটা বোঝা বা এটা অনুধাবন করা কিন্তু খুব কঠিন ব্যাপার। মানে খুবই কঠিন ব্যাপার। রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবি ঠাকুরের কবিতা যদি আমরা পড়ি, আমরা আসলে কতটুকু আমরা এটা অনুধাবন করতে পারি বা কতটুকু এখান থেকে শিক্ষাটা নিতে পারি। তো সেই জায়গাটা কিন্তু আসলে মানুষের মানে সংখ্যা খুব কম। হ্যাঁ, একজন পড়ে আরেকজনকে বোঝাতে হয়। তো সেই জায়গা থেকে ওই গল্পগুলো আসলে কবিতা থেকে একটু বেশি বড় আর কি, যে ছোট ছোট আকারে গল্প, যেগুলো পড়ে যাতে সহজে বুঝতে পারে, যাতে একটা পথের একটা পরিবর্তন এটা যাতে এটার মধ্যে ফুটে ওঠে। এই কারণে আসলে কবিতার পাশাপাশি গল্প, এমন না যে আমি গল্প লিখতেছি কবিতা ছেড়ে দিয়েছি, বিষয়টা কিন্তু তা না। কারণ গল্প লিখতে একটা সময়, প্ল্যাটফর্ম, একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকে। আর কবিতা কিন্তু আসলে প্ল্যাটফর্ম সবকিছুই থাকে, কিন্তু সময়টা খুব কম। তো এই জন্য কবিতার পাশাপাশি বিষয়টা হচ্ছে যে অল্প শব্দে অনেক গভীর অর্থ বোঝাতে হয়, আর গল্প তো দেখা যাচ্ছে যে অনেকগুলো শব্দ নিয়ে একটা গল্প বোঝানো সহজ হয়। সঠিক সঠিক। কুষ্টিয়ার মানুষের মধ্যে দেখবেন যে একটা সাহিত্য উর্বর একটা বসবাস করে। একদম। হ্যাঁ, যে সাহিত্য বলেন, গান বলেন, কবিতা বলেন, খেলাধুলা বলেন, এইগুলা কিন্তু আসলে মনের ক্ষুধা মেটায়। এই ক্ষুধাগুলো কিন্তু আপনি টাকা পয়সা বা খাবার দিয়ে কিন্তু মেটাতে পারবেন না। ছোটবেলায় কি আপনিও খেলাধুলার সাথে জড়িত ছিলেন? হ্যাঁ, আমি খেলাধুলার সাথে এখনো জড়িত। জি জি, সেই গল্পটাতে আসবো। তার আগে একটু জানতে চাই যে কবিতা এবং গল্প তো শুনলাম, কিন্তু গান লেখার বিষয়টি যে মানে কিভাবে আসলো আপনার মধ্যে, বা কবিতা থেকে আসলে গানটা হয়, বা গানের জন্য আলাদা করে একটা প্রস্তুতির বিষয় থাকে কিনা গান লেখার ক্ষেত্রে, সেটা একটু জানতে চাই। অবশ্যই এটা একটা আলাদা অংশ, কারণ আপনার যখন আমি জানি না অবশ্য, যদি 3টা সন্তান থাকে তাহলে 3টা সন্তান কিন্তু আসলে 3 রকম হবে, বাবা মা একই, কিন্তু ওদের আচার আচরণ কিন্তু 3জন থেকে মানে 3জনে কিন্তু ভিন্ন। তো গল্প একরকম, কবিতা আর একরকম, গানও কিন্তু ভিন্ন, কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু একটা টাচ আছে, একটা সম্পর্ক আছে। তো আমি 7 সালের পরে ম্যাথস লাইফে আসলে আমার অনেক বেশি কেটেছে। হ্যাঁ, তো ম্যাথস লাইফে যখন থেকেছি স্টুডেন্ট অবস্থায়, তো কবিতা গল্প লেখার পরে তখন মনে হলো আমি একটু যদি গান লিখি, তো আমার অনেকে বলছে এটা সুন্দর গান হবে। তো আমি ওই রকম একটু চিন্তা করে আন্ধার ঘরে চাঁদের হাসি, তো এটা একটা কবিতা ছিল। তো এটাকে দেখি যে যিনি বলতেছেন, তো আমি দেখি যে আসলে এটা গান হয়, কিন্তু আসলে আমি গান তখন অত বুঝি না বা চিন্তা করে নাই। কিন্তু গানের যখন একজন সুর করে দিল, দেখলাম যে ভালো লাগে। তারপরে মনে হলো যে আসলে আমি তো গান তো লিখতেই পারি। তারপর থেকে আমি বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমার কিন্তু গানগুলো লাগা। আর গানগুলো বেশিরভাগই হচ্ছে ফোক টাইপের, মাটির সন্ধান, মাটির সাথে আঁকড়ে থাকা, পরিবারের সাথে আঁকড়ে থাকা, দেশকে ভালোবাসা, এই ধরনের গান আমার লেখা। আর আমার গান মনে হয় আপনার পরিবেশের একটা প্রভাব ছিল। আমি তো বলেছি যে এইভাবে আমাদের পারিবারিক। আচ্ছা, গান লেখা এবং কবিতা লেখা, ছন্দের তো একটা বিষয় আছে। তো যখন আপনি গান লিখতে শুরু করলেন, তখন কি সেই বিষয়টি মাথায় রেখে আপনার গান লেখা হয়, যে একটা মানে ছন্দটা আসলে কিভাবে যাবে? আসলে গানের ব্যাপারটা হচ্ছে যে আপনি যে প্রেক্ষাপট নিয়ে লিখবেন, হ্যাঁ, সেটা মানে আপনার ভিতর থেকে ওইটা অটো ছন্দ চলে আসবে। মানে আপনাকে মানে আর্টিফিশিয়াল ভাবে চিন্তা করতে হবে না, শুধু যে বিষয়ে লিখবেন সেটাকে শুধু চিন্তা করতে হবে এটা একটা গান হবে।
আচ্ছা তাহলে আপনার এই শব্দগুলো অটো ফরম্যাটে আসবে আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আবার কবিতা, মনে করেন একটা কবিতা লিখবেন, সেই কবিতাও কিন্তু কবিতার মতোই আপনার থেকে ডেলিভারি হবে। হ্যাঁ, মানে এটা মানে সিস্টেম এরকম এসে যায় আর কি। আচ্ছা, এই যে সৃষ্টিশীল কাজগুলো বা লেখালেখির ক্ষেত্রে আপনার যে আগ্রহ, সেই জায়গা থেকে আপনি লেখাপড়া করলেন কেমিস্ট্রিতে, রসায়নে, মানে বিষয়টি একেবারে বিপরীতমুখী। আবার অন্যদিক থেকে চিন্তা করতে গেলে কিছুটা কাছাকাছি, যে রসায়নটা তো কবিতা, গল্প এবং গান সব কিছুতেই থাকে, তো বিষয়টিকে আসলে এক করলেন কিভাবে আপনি? এইটা হচ্ছে আসলে যদি আমি আপনাকে আরো সুন্দর করে উত্তর দিই, তো দেখেন আমি তো পৃথিবীতে আসছি একজন মানুষ হিসেবে, জি, তা আমি আপনাকে চোখ দিয়ে দেখতেছি, আমি আপনার কথা কান দিয়ে শুনতেছি, আর তারপরে আমি নিজে কথা বলতেছি, আবার আমি এই কথাগুলো কিন্তু আমার ব্রেনে কিন্তু অ্যানালাইসিস করতেছি। তার মানে চতুর্মুখী আমরা, যে আমরা চারটা প্রক্রিয়া এককভাবে সম্পন্ন করতেছি। তো কেমিস্ট্রি আর লেখালেখি বা গান, এটা কিন্তু একটা মানুষ পারবে এটাই স্বাভাবিক, পারবে না এটা কিন্তু অস্বাভাবিক না, কারণ এটা একটা জাস্ট একটা মানে আপনি নিজেকে কিভাবে তৈরি করতেছেন এটার ব্যাপার। আর কেমিস্ট্রির ব্যাপার হচ্ছে যে কেমিস্ট্রি হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার একটা সাবজেক্ট। আমি ছোটবেলা থেকেই চিন্তা করেছি আমি পড়াশোনা করব কেমিস্ট্রিতে, তো স্রষ্টা আমাকে সেভাবে সেই জায়গাটাতেই নিয়েছেন। তো কেমিস্ট্রি পড়ার কারণে আমার শব্দগুলো বা আমার চিন্তার ক্ষেত্র যে সূক্ষ্ম ব্যাপার থাকে, এইটা আমাকে দারুণভাবে এই সাবজেক্টটা আমাকে সহযোগিতা করেছে, আচ্ছা, বা প্রভাবিত করেছে। একটু জানতে চাইবো যে প্রথম গান আপনি বলছিলেন যে প্রথম লেখা আপনার যে গানটি বা কবিতাটি গানের রূপ পেল, তারপর স্বাভাবিকভাবেই একটা লম্বা সময় ধরে আপনি কাজ করছেন, 2006 সাল থেকে 7 সাল থেকে নিয়মিত কাজ করা হচ্ছে। সেই কাজগুলো আসলে পরপর কিভাবে এসেছে? সেই কাজগুলো একটার পর একটা, মনে করেন যখন একজন গেয়েছে আমার ভালো লাগছে, যেমন আমার গান এই আন্ধার ঘরে চাঁদের হাসি, এটা হচ্ছে বাউল সম্রাট যে শফি মণ্ডল, উনি নিজেই সুর করেছেন, উনি নিজেই এটা গেয়েছেন। তো ওনার সুরে এবং গাওয়ার যে ভঙ্গি, এটা আমাকে আরো মানে আরো এই চর্চাতে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। তিনিও তো আসলে সেই জায়গারই মানুষ, লালনের দেশের মানুষ। 7-8টা গান আমি তাকে দিয়েছি, উনি সুর করেছে, যেমন এইটা, তারপরে সাদের ময়না পাখি, তারপরে মাগো, তারপর বুকের মানিক, এই গানগুলো উনি করেছেন। তো একটার পর একটা হচ্ছে যে এই গান আমার এত ভালো লেগেছে তার সুর, এবং কোনো জায়গায় আমি বলেছি সুরগুলো এরকম হবে, তো সেই জায়গা থেকে অনেক ভালো লাগছে। তো এরপরে শফি মণ্ডল ভাইয়ের থেকে আরেকটু করলাম যে একটু অন্য শিল্পীদের, ফোক শিল্পী যারা আছে তাদের, তারপরে ক্লোজ আপ ওয়ান তারকা যে 12 সালের লাইলা হচ্ছে আমার গান করেছে, মহাজন, তারপরে আধার রাতে চন্দ্র হাসে, এই গানটা করেছে। তারপরে মিলন মাহমুদ, স্বপ্ন যাবে বাড়ি গানের গায়ক, উনিও আমার বেশ কিছু গান করেছেন। তারপরে এখন আবার আছে ডলি মণ্ডল, উনিও লালন সঙ্গীত শিল্পী, ফোক শিল্পী, তো উনিও গান করেছেন। লাস্ট গান উনি করেছেন হচ্ছে খেয়া বাড়ি দিয়া, এটা সুর করেছেন আমাদের খুব মানে ভালো লাগার একজন শিল্পী পাগল হাসান, উনি সম্প্রতি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এই গানটা সুর উনি করেছিলেন, তো এটা হচ্ছে ডলি মণ্ডল গেয়েছেন। আরও গামছা পলাশ আছেন, তিনিও আমার গান করেছেন, এবং আরও তার কাছে আমার গান তার হাতে আছে। তো এইভাবে একের পর এক এটা চলছে আর কি। আচ্ছা, সাধারণত কি ফোক গানগুলো বেশি লেখা হয়, বা অন্যান্য কোনো গান লেখা বা সেটার ইচ্ছেটা তৈরি হয় না? আর কিছু পারিবারিক ট্র্যাজেডির, যেমন বুকের মানিক, এই বুকের মানিক গানটা হচ্ছে যে আপনি আমার সন্তান যদি আমার চোখের সামনে মারা যায়, এটা আমার জন্য সবচেয়ে কষ্টদায়ক, যে কোনো বাবা মার জন্যই। তো সেটা বুকের মানিক এটা। আর একটা হচ্ছে মাগো, মাগো গানটা লেখা হচ্ছে আমার মাকে নিয়ে। আমার যখন বয়স 18 মাস তখন আমার মা মারা যায়। তো এইটা আমি আসলে কোনোদিনই উপলব্ধি করতে পারিনি যে আমার মাটা কেমন, মানে আজও আমার চেহারার মধ্যে, চোখের মধ্যে তাকে আমি কল্পনায় আনতে পারি নাই। তো সেটা নিয়ে আমার মাগো গানটা লেখা, এটাও শফি মণ্ডল গেয়েছেন এবং সুর করেছেন। সুরের অনেক অংশেই আমি ইনভলভ। তো এটা হচ্ছে পারিবারিক বিষয়, যে যাদের মা নেই পৃথিবীতে, মানে শৈশবে পৃথিবী ত্যাগ করেছেন, এই গানটা আসলে তাদের মানে অন্যরকম লাগবে আর কি। এবং এই গানটা বিশেষ করে মা দিবসে দেখছি অনেক জায়গায় এই গানটা দেখি বাজে আর কি। হ্যাঁ, কোথাও গেলে দেখি যে এই গানটাই বাজে, মাগো গানটা বাজতেছে। তো এই যে এইভাবে। আর ফোক হচ্ছে যে এই যে আপনার মহাজন,
মহাজনের যে গানটা, তারপরে আধা রাতে চন্দ্র হাসে, তারপরে আপনার তোমার টানে ঘর সারিলাম। আচ্ছা, একটু বিষয় জানতে চাইবো ভাইয়া, যে যখন আপনি কোনো গান লিখেন তখন কি সেটা আগে থেকে চিন্তা করে রাখেন যে এই গানটা ফোক গান হবে বা এটা অন্য আধুনিক গান হবে, এই বিষয়টা কি মাথায় থাকে কিনা? এটা যখন যেটা চিন্তা করি সেটা হয়তো ফোক বা আধুনিক, এটা চিন্তাই থাকে। হ্যাঁ, এই চিন্তাটাই থাকে। যেমন আমি একটা গান লেখাচ্ছি, মানে চেষ্টা করতেছি আর কি, যে আপনারা গ্রামে নছিমন গান ছিল, আপনারা জানেন কিনা জানি না। তো নছিমন এক ধরনের সঙ্গীত ছিল যেটা পুরুষ এবং মহিলা গ্রামে, সেই সময় মেয়েরা তো আসলে কোনো নাটক বা সিনেমা করা বা এসব করার সুযোগ ছিল না, আজ থেকে 30 বছর আগে। তো তখন ছেলেরাই কিন্তু মেয়ে সাজতো। তো ওই নছিমন গান আমাদের কুষ্টিয়াতে খুব হতো আর কি। তো ওই নছিমন গানের যে শব্দগুলো আছে ওইটা নিয়ে আমি আসলে একটা গান লেখার খুব চেষ্টা করতেছি, যে ওই সময়ের ওই সুরে। তো এটা হচ্ছে নছিমন, তার মানে আমার মাথার মধ্যে আছে, কিন্তু এটা নছিমন যেহেতু ওইভাবে পরিচিত, তাহলে ওইটাকেই আমি এস্টাবলিশড করব। ঠিক ফোকেরও যখন কোনো গান ইয়ে করি তখন ওই ফোক বিষয়টা আমার মাথায় থাকে। আধুনিক যখন আধুনিক বিষয়টাও কিন্তু আমার মাথায়। অনেক সময় হয় না, ধরেন টিউনটা আগে তৈরি করা হয়, তার উপরে লিরিকটা বসানো হয়, আপনার ক্ষেত্রে না, আমার লিরিকটা আমি আগে লিখেন, আগে লিখি, তারপরে ওইটা। আচ্ছা, আপনি বলছিলেন যে মাঝে মধ্যে আপনার নিজের একটা সুরটা কেমন হবে সেটার ব্যাপারে আপনার একটা চিন্তা থাকে। তো সুরটা কি এমনি করা হয় আলাদা করে, নাকি ওই ইনভলভমেন্ট বা যার সাথে কাজ করছেন তার সাথে আলোচনার বিষয়টা? হ্যাঁ, এটা হচ্ছে যখন আমি একটা গান তাদেরকে লিখে দিই, তারা একটা বলি যে আপনারা একটা সুর করেন, এইভাবে সুরটা হলে আমার জন্য ভালো। তো দেখা যাচ্ছে তারা তাদের মতো করেছে, আমি যেটা বলেছি সেখানে কিছুটা ইনভলভ আছে, তখন আমি বলি যে না, এটা এইভাবে টান দেন, আপনি সুরটা এইভাবে তোলেন তো দেখি, তখন এটাই করি। যেমন এই যে গত রোজারিতে মওলা গান মিলন মাহমুদ গিয়েছে, স্বপ্নজয় বাড়ি গানের গায়ক। তো উনি যে গাইছে মওলা, এই টানটা ছিল না। তা আমি বললাম যে আমার গানের যে আমি যে স্পেশাল ভাবে যেটা মানুষের হৃদয়কে স্পর্শ করতে চাচ্ছে সেটা হচ্ছে মওলা, এই টানটা এইভাবে হবে। তখন উনি পরে ওইটা করে, তখন উনি যোগ করে বলছে যে আসলে একজন সৃষ্টিশীল মানুষ যে সবসময় যে মানে ভালো একটা উপদেশ দিতে পারে বা সেট করতে পারে, এটা তার প্রমাণ। হ্যাঁ, তো এইভাবে আর কি ইনভলভ থাকি। আচ্ছা, আর কোনো গানে হয়তো আমি ইনভলভ থাকি না। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন নতুন কোনো কাজ করা হচ্ছে যেটা সামনে ঈদে আসবে? এটা হচ্ছে নছিমনের ওই গানটা নিয়ে আমি বলছিলেন যেটা, ওইটা নিয়ে চেষ্টা করতেছি। এটা এখনো 1 সপ্তাহ লাগবে এটার শব্দ চয়ন ওই সময়ের মানে সমাপ্ত করতে, তারপরে আমি সুরে যাব। আচ্ছা, কবিতার কথা শুনছিলাম যেটা দিয়ে আপনার লেখালেখি চর্চাটা শুরু। কবিতার বই আপনার এককভাবে বের হয়নি, মানে এটার কোনো বিশেষ কারণ আছে? আমি 2008 সালে যখন অনার্স সেকেন্ড ইয়ার, তখন হচ্ছে আমি এই কয়েকজন মানে 4 জন মিলে একটা বই, আর একটা বই হচ্ছে 2 জন মিলে। আচ্ছা, তো যৌথভাবে 2টা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। মানে এককভাবে কোনো কাব্যগ্রন্থ প্রকাশ করার ইচ্ছা নেই? এককভাবে আসলে ওই সময় তো এরকম চিন্তা করি নাই। দেখা যাচ্ছে আমার 30টা কবিতা, একজন আর 10টা, তো ওই 10টা দিয়ে আমার সাথে এটা সেট হয়ে গেছে। কিন্তু আমি যদি চাইতাম যে একাই করা যায়, আসলে এটা কখনো এরকম চিন্তা করি নাই। এই যে আপনি লেখালেখি চর্চার সাথে আছেন, পাশাপাশি আবার নিজে তো আপনি একজন উদ্যোক্তা, নিজের ব্যবসা আছে, সুতরাং সেই জায়গাটা মেনটেন করতে কি একটু কষ্ট হয়ে যায়? না, এটা মেনটেন করতে আসলে কোনো কষ্ট না। এটা হচ্ছে আপনাকে আপনার লাইফ স্টাইলটাকে প্রত্যেকটা কাজের সাথে একটা টাইম ফ্রেম সেট করে নিতে হবে। টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করছি? যেমন আমি অফিসে 9টা থেকে 6টা, এরপরে কিন্তু আমি অফিস করি না, এবং আমার কোনো মানে আমার সাথে যারা যুক্ত কেউই কিন্তু অফিসে থাকার কোনো নিয়ম নাই। তার মানে এই টাইমটার পরে হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়া, অথবা তুমি কোনো খেলাধুলা করলে সেই খেলাধুলা করো, এইভাবে সেট আপ করা। আচ্ছা, লেখালেখিটা কি রাতে করা হয় বেশি? সাধারণত লেখালেখিটা আসলে করা হয় দুপুর টাইমে, বা আমি দেখা যাচ্ছে এখন যে গানগুলো লেখি বেশিরভাগই আছে ঢাকা শহর, যেহেতু জ্যামের শহর, খুব নান্দনিক একটা ব্যাপার, তো জ্যামের মধ্যে বসেই দেখা যাচ্ছে মোবাইলে লিখতে থাকি। এইভাবে লেখাগুলো হয় গানগুলো, এখনকার বেশিরভাগ গানগুলো কিন্তু এরকম লেখা। আচ্ছা, মানে সময়টাকে কাজে লাগানো, কারণ এটা কাজে না লাগালে তাই সময়গুলো মিসইউজ হয়ে যাবে, এইভাবে আর কি কাজে। আচ্ছা, স্বপ্নভূমি ফুটবল একাডেমি এই নামে আপনার একটা সংগঠন আছে, এবং সেটা কুষ্টিয়াতে, মানে এটা শুরুটা আসলে মূলত কেন করেছিলেন? আচ্ছা, এটা হচ্ছে যে আমার মানে আমি ফুটবলার হতে চেয়েছিলাম। আচ্ছা, তো এইটা পারিবারিক চাপে লেখাপড়ার কারণে, যেহেতু আমরা 10 ভাই বোন, তো আমি সবার ছোট। ও
আচ্ছা। তো সবাই চেয়েছে যে মা যেহেতু মারা গেছে ও পড়ালেখা করে বড় হোক। আচ্ছা। তো এই খেলাধুলা সব ভাই বোনে করতো, তো তাদের দেখে আমিও খেলাধুলার প্রতি খুব আকৃষ্ট ছিলাম এবং আমি খেলাধুলা বলতে ফুটবল খেলা এটাকে মানে এত ভালোবাসতাম, মানে এটা খেলার জন্য আমি অস্থির থাকতাম। কিন্তু আসলে ওই ছুটির গল্পের মতো আসলে আমার রবি ঠাকুরের ছুটির গল্পের মতো হয়ে গেছে আর কি, খেলাধুলা হয় না। তো আমার জীবনে একটাই দুঃখ যে আমি ভালো ফুটবলার হতে পারিনি। আচ্ছা। তো তখন আমি এইগুলা চিন্তা করেছি যে আমি যদি অর্থনৈতিকভাবে স্রষ্টা যদি আমাকে একটা জায়গায় নিয়ে যাই তাহলে আমি একটা ফুটবল একাডেমি করব এবং আমি যে খেলোয়াড় হতে পারি নাই এখান থেকে সেই আমার চিন্তা চেতনায় আমার আক্ষেপ থেকে আমি ওখান থেকে ভালো মানের ফুটবলার খেলোয়াড় তৈরি করব। তো ইতিমধ্যে আমার স্বপ্নভূমি ফুটবল একাডেমি থেকে কিন্তু অলরেডি বিকেএসপিতে গত 5 দিন আগে কিন্তু চান্স পেয়েছে একজন, সারা বাংলাদেশ থেকে 120 জন, তার মধ্যে কুষ্টিয়ার কুমারখালী কয়েকগ্রাম থেকে কিন্তু একজন পেয়েছে এই স্বপ্নভূমি ফুটবল একাডেমি থেকে। স্বপ্নভূমি ফুটবল একাডেমির কত বয়স হলো বা কত বছর? এটা প্রায় 1 বছর আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি, আর এটার পিছনে 3 বছর আমরা কাজ করেছি, মানে আমি কাজ করেছি। মানে একটা জায়গায় তো হুট করে কোনো কিছু হয় না, আমি নিজে যে খেলতেছি, আমি নিজে লোকজন ইয়ে করতেছি, তারপরে আসতেছে একটা আস্থা অর্জন হচ্ছে, তারপর আস্তে আস্তে এরপর আমি 1 বছর আগে আমি আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। এখানে প্রায় 150 ছেলেপেলে আছে, শুধু আমার কয়েক গ্রাম না, আশেপাশের ইউনিয়ন থানা থেকে এখানে এটা জানতে চাইছিলাম যেখানে কি শুধুমাত্র কুষ্টিয়ার যারা ছেলে মেয়ে তারাই আসছে নাকি সারা বাংলাদেশ থেকেই? না, এখানে এখন আপাতত কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে খেলতে আসছে। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে একটা হচ্ছে ভালো মানের খেলোয়াড় তৈরি করা এবং ভালো মানের মানুষ তৈরি করা। আমার এই একাডেমিতে 6 জন স্টাফ নিয়োগ করা আছে। তারা 3 জন হচ্ছে কোর্সের দায়িত্ব পালন করে, আর 3 জন হচ্ছে এরা ঠিকমতো খেলাধুলা করে, ঠিকমতো বাসায় গিয়েছে কিনা, পড়তে বসছে কিনা, বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার করছে কিনা, এইটা দেখাশোনার জন্য। তো এতে কি হচ্ছে আমাদের নৈতিক শিক্ষার যে জায়গাটা সেটা তৈরি করে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ধূমপানের সাথে যুক্ত হওয়া যাবে না, বাজারে যে আড্ডা দেওয়া যাবে না। তো এখন আমার গ্রামের হচ্ছে বাচ্চারা বেশিরভাগই 10 থেকে 28-30 বছর সবই কিন্তু এখন ফুটবল খেলার মাঠে থাকে বিকেলবেলা। আগে এটা থাকতো বাজারে, মারামারি হানাহানি লেগেই থাকতো, এখন এরা সবসময় মাঠে থাকে এবং একে অপরের সাথে অনেক ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। ভীষণ ভালো, ভীষণ দারুণ একটা উদ্যোগ আপনি গ্রহণ করেছেন ভাইয়া। কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।